নৌযানে পণ্য মজুদ রেখে ভাসমান গুদাম, অভিযানে নেমেছে কোস্টগার্ড। বকেয়া বেতনের দাবি, টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ইলন মাস্কের এক্সে সাইবার হামলা, ফিলিস্তিনপন্থী হ্যাকার টিম ডার্ক স্টর্মের দায় স্বীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে নৌযানে পণ্য মজুত রেখে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। রমজানে এসব পণ্য অতিরিক্ত দামে বিক্রি করাই তাদের লক্ষ্য। তবে বিষয়টি জানতে পেরে এরই মধ্যে অভিযানে নেমেছে বাংলাদেশ কোস্টগার্ড। ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত নৌপথের বিভিন্ন পয়েন্টে লাইটারেস জাহাজ সহ পণ্যবাহী অন্যান্য নৌযানে তল্লাশি করা হচ্ছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরুট এবং বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর ৭২ ঘন্টার মধ্যে তা নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন প্রান্তে এ ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। জানান, এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। অন্যান্য স্টেশনগুলোতে যেগুলো আছে, যেগুলোতে পাওয়া যাচ্ছে, গতকালও নারায়ণগঞ্জ এবং বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমদানিকারকরা যাতে পণ্য দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য কোস্টগার্ড নজরদারি করছে বলেও জানান এই কর্মকর্তা। বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌবন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায়, সেটা আমাদের নজরদারিতে চলে আসে। আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। গভীর সমুদ্রে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পাচার বন্ধ সহ বিভিন্ন নৌরুটে যাত্রীদের নিরাপদ চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা। 1-to-1 কানেকশন এটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে যদি সিকিউরিটির কোনো থ্রেট তারা বুঝতে পারে, তারা কিন্তু আমাদেরকে খুব দ্রুতই আমাদের কাছে ফলব্যাক করতে পারছে তথা আমাদেরকে জানাতে পারছে। এছাড়া সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায়ও কোস্টগার্ড কাজ করছে বলে জানানো হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিএসআইএস কারখানার শ্রমিকরা। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে তারা। আন্দোলনকারীরা জানান, বিএসআই অ্যাপারেলস কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলেও দেয়নি। নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় তারা রাস্তা অবরোধ করেছেন। এতে দুই পাশেই সৃষ্টি হয়েছে যানজট, ভোগান্তিতে পড়েন চালক যাত্রীরা। এদিকে অন্য একটি কারখানার শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাকে বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। পরে যৌথ বাহিনী তাদের সরিয়ে দিলে ১ ঘন্টা পর শুরু হয় যান চলাচল। এই কারণে অনেকগুলো দাবি ধরা হয়েছে, সবকিছু মাইনে নিয়ে পরের দিন রবিবারে ফ্যাক্টরি খোলার কথা বলছিল, তারপরে ফ্যাক্টরি খুলে নাই, ফ্যাক্টরি পরে এখন আবার অনির্দিষ্টকালের লাগে বন্ধ করে দিচ্ছে। প্রশাসনের কাছে সমাধান চাইছি, মালিক পক্ষের কাছে সমাধান চাইছি, তারা কোনোভাবে সমাধান দেয় না। ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বোনের প্রতি ভালোবাসা থেকেই সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সুমাইয়া খানের রিপোর্ট, জানাচ্ছেন মাহাতাব মিনহাজ।
ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবারের ৭ সদস্যের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় নতুন করে উঠে আসে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনের নাম। অভিযোগে উঠে আসে টিউলিপ সিদ্দিকীর নামও। বলা হয়েছে শেখ হাসিনা নিজের ও তার সন্তানের নামে প্লট নেয়ার কথা জানার পর বোন আজমিনা সিদ্দিককে প্লট উপহার দিতে উদ্যোগী হন টিউলিপ সিদ্দিক। রাষ্ট্রীয় মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া নোটারি দিয়ে বোনকে গুলশানে ফ্ল্যাট উপহার দেন টিউলিপ। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে গত 13ই জানুয়ারি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলার তদন্তে এসবের প্রমাণ পায় দুদক। এর মধ্যে আজমিনার বিরুদ্ধে করা মামলার তদন্তে ভুয়া নোটারি ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গতরাতে মিরপুর 60 ফিট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযানে কিশোর গ্যাংয়ের নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা পাপু, নাজমুল হোসেন সহ কিশোর গ্যাংয়ের 6 জনকে আটক করে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা পয়সা লেনদেন সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী। পরে তাদের মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন যুবলীগ নেতা। নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে হত্যার শিকার হন যুবক। গুরুতর আহত হয় তার বাবা। এদিকে সুনামগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে পূর্ব বিরোধের জেরে পাবনার খেতুপাড়ার আওয়ামী লীগ কর্মী ইমু, সালেক ও মিঠু সহ বেশ কয়েকজন সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে মারধর শুরু করে। খবর শুনে সেখানে ছুটে যান আশরাফ আলীর ভাই যুবলীগ নেতা আমিরুল মাস্টার। পরে প্রতিপক্ষ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিল্লাল, ইউনুস আর ফজলু, ঠিক আছে, ওরা আমাদের সাথে অনেক আগের থেকে শত্রুতাই। নরসিংদীর পলাশে হিমেল ও তার সহযোগীদের অটোরিকশা ভাড়া নিয়ে অপর যাত্রী মুকুলের তর্ক বিতর্ক হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। কুপিয়ে জখম করা হয় প্রতিবেশী সুমন মিয়া ও তার বাবা আলম মিয়াকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় আলম মিয়াকে। সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় মারা যান মোহাম্মদ আলী নামে একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সাইবার আক্রমণে ইউক্রেনের সাইবার অপরাধীরা জড়িত বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো প্রমাণ দিতে না পারলেও তিনি দাবি করেন এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনপন্থী হ্যাকার টিম ডার্ক স্টর্ম। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাস্ক জানান, এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সোমবার তাদের আইডিতে প্রবেশ করতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে 40 মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক। ডাউন ডিটেক্টর একটি ওয়েবসাইট যা বিভিন্ন সাইট এবং প্ল্যাটফর্মে সমস্যা পর্যবেক্ষণ করে। তাদের মতে সোমবার এক্সে প্রবেশে নানা জটিলতা দেখা যায়। পরে ফক্স বিজনেসে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের সাইবার অপরাধীরা এ হামলায় জড়িত বলে জানালেও কোনো প্রমাণ দেখাতে পারেননি মাস্ক।
এদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে টিম ডার্ক স্টর্ম নামে হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে 2023 সাল থেকে ইসরায়েল ও নেটোর বিভিন্ন সংস্থায় সাইবার হামলা চালাচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলেছেন এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কি ঘটেছে বলা কঠিন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7টার দিকে হঠাৎ পাওয়ার গ্রিডে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় মিরপুর, মোহাম্মদপুর সহ আশপাশের আরও 8টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদল করেছেন গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। লালন পালন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের অর্থ সামাজিক অবস্থাও। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হেমায়তপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর গ্রামের রাসেল কৃষিকাজে লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টি গাভী ও বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তাদের খামারে মহিষের সংখ্যা দাঁড়ায় 30টি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন মহিষের খাবার সহ লালন পালন ব্যয়। অভাব নেই রাসেলের পরিবারে। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। একই চিত্র শানিক দিয়ার ভবানীপুর, চর শ্রীকৃষ্ণপুর, চর কামালপুর, দুগাছি ও ভাড়ারায়। কয়েক বছরে মহিষ পালনে বিপ্লব ঘটে গেছে এসব গ্রামে। 1 দশকে মাংস ও দুধের চাহিদা সহ মহিষের মূল্য বেড়েছে কয়েক গুণ। প্রান্তিক আয়ের অনেকে এখন বাণিজ্যিক খামারি। একটা বাছুর 1 লাখ টাকা 90,000 টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম। যে দুধটা আসে এই দুধটা বিক্রি করলে মহিষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সেটা পাই না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে খামারের সংখ্যা। এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনায় মহিষের সংখ্যা ছিল 7,000। উৎপাদন বেড়ে জেলার 66টি বাণিজ্যিক খামারে মহিষের সংখ্যা দাঁড়িয়েছে 22,000-এ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নৌযানে পণ্য মজুত রেখে ভাসমান গুদাম, অভিযানে নেমেছে কোস্ট গার্ড। বকেয়া বেতনের দাবি, টঙ্গীতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ইলন মাস্কের এক্সে সাইবার হামলা, ফিলিস্তিনপন্থী হ্যাকার টিম ডার্ক স্টর্মের দায় স্বীকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।